রানা প্লাজা ধসের এক যুগ আজ, দগদগে ক্ষতের দুঃসহ স্মৃতি নিয়েই আজও ন্যায় বিচার আর ক্ষতিপূরণের আশায় দিন গুনছেন শ্রমিকরা। এখনও ঘুরে ফিরে বেশ কয়েকটি প্রশ্ন তাড়া করে ফিরছে তাদের। আদৌ কি বিচার হবে এই ট্র্যাজেডির? কারখানায় নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি কতটুকুই বা নিশ্চিত করেছেন মালিকরা? 24 এপ্রিল 2013 শ্রমিকরা কাজ শুরুর পরপরই বিকট শব্দে ধসে পড়ে 8 তলার একটি বাণিজ্যিক ভবন। সেই কংক্রিটে চাপা পড়ে হাজারো প্রাণ। মুহূর্তেই তছনছ হয় সাজানো গোছানো সোনার সংসার। কারখানার দেয়ালে ফাটল দেখা যাওয়ায় যে কোনো সময় দুর্ঘটনার ভয় তাড়া করে ফিরছিল অনেককে। তবুও জীবন ও জীবিকার তাগিদে সেদিন কাজে যেতে বাধ্য হয়েছিলেন তারা। কিন্তু তারপর বিদ্যুৎ চলে গেল, জেনারেটর ছাড়ার পরে মনে করেন যে তার 1 সেকেন্ডের ভিতরে মানে একটা বম ধরুন বাস্ট হয়, এরকম একটা ঠাস করে একটা শব্দ হয়ে বিল্ডিং নিচ ফেলে দেয়। তো সামনে শিপমেন্ট না আসলে কিন্তু তোমাদের বেতনও দিবে না, তুমি যে নতুন চাকরি করছো তোমার চাকরিও থাকবে না। তখন আমি রুম ভাড়া দিব কি করে আর খাবো চলবো কি, ওই ভয়ে জোর করে উঠছি। অঙ্গহানি আর চিরস্থায়ী ট্রমার সাথে লড়াকু মানুষগুলোর সাথে স্মৃতি হাতড়ে ফেরেন সেদিনের উদ্ধার কাজে নিয়োজিতরাও। 9টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়, বিল্ডিংটা ধসে পড়ে। প্রথম ইনজুরটা আমি বাইর করি। তো ওই দিন আমি ওইখানে প্রায় 18 জনকে জীবিত উদ্ধার করছি এবং ওই সময় ওই দিক থেকে মৃত বের করা হয়েছিল প্রায় 26 থেকে 27 জন। শ্রমিক নেতাদের দাবি ক্ষতিপূরণের অর্থের হয়েছে 9/6। রানা প্লাজা ক্যাশ ফান্ড নামে একটা বই আছে, সেখানে গভর্নমেন্টের লোক আছে, ব্রাঞ্চের আছে, অন্যরা আছে। ওইখানে শ্রমিক প্রতিনিধি যাদেরকে নেওয়া হয়েছে, দে আর নট রিয়ালি রিপ্রেজেন্ট দ্য ওয়ার্কার্স। সে ঘটনায় করা 11টি মামলার একটিও আলোর মুখ দেখেনি আজও। কেউ খোঁজও নেননি। এমন চাপা ক্ষোভ আর অভিযোগ অনুযোগ আছে পোশাক খাতের সংগঠনগুলোর বিরুদ্ধেও। অনেকজন রানা প্লাজার 20 কোটি টাকা পাইছে, এই টাকাটা কে দিচ্ছে? আমার কাছে কাগজ করে যাচাই করে দেখবে যে কে এত 27 লক্ষ, 28 লক্ষ, 30 লক্ষ টাকা পাইছে। বিচার প্রক্রিয়ার ধীর গতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংবিধান বিশেষজ্ঞ সারা হোসেন তাগিদ দেন সমন্বিত উদ্যোগের। কিন্তু দুর্ভাগ্যবশত প্রধান বিচারপতির কাছ থেকে নির্দেশ দিয়ে পাঠানোর পরে ওই বেঞ্চগুলো এগুলো শুনানি করতে পারে নাই বা করতে চায়নি, জানি না। যে এই মামলাগুলোর একটা সমন্বিত উদ্যোগ যাতে নেওয়া হয়, কারণ এক যুগ পার হয়ে গেছে, আমাদের আরেক যুগ না যাতে না বসে থাকতে হয়। রানা প্লাজার ধ্বংসস্তূপের ধুলা হয়তো এখন বাতাসে নেই, কিন্তু দগদগে ক্ষতের দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন তাদের অনেকেই। রানা প্লাজার ধস শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বাংলাদেশের পোশাক খাতের বিবেকের প্রশ্ন। অবহেলা, বিচারহীনতা আর মূল্যবোধের মৃত্যু একত্রে লেখা ইতিহাস আমরা যেন ভুলে না যাই। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, সাভার, ঢাকা। রানা প্লাজা ধসের এক যুগ আজ, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। জনাব মঞ্জিল মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইবো যে রানা প্লাজা ধসের এক যুগ আজ, একমাত্র ভবন মালিক সোহেল রানা ছাড়া বাকি সবাই জামিনে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, 2013 সালে রানা প্লাজার যে দুর্ঘটনা, যেখানে হাজারেরও বেশি লোক সাধারণ শ্রমিক মৃত্যুবরণ করেছে এবং সেই উপলক্ষে কিন্তু আজকে দিবসটি পালিত হচ্ছে। তো দুঃখজনক হলো যে যদি এখানে এই সাধারণ শ্রমিক না হয়ে যদি আপনার বিশিষ্ট ব্যক্তিরা যদি মারা যেতেন, তাহলে কিন্তু এটার বিচার বলেন বা অন্যান্য যে সমস্যার সমাধানের কথা বললেন, সেগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যেত। কিন্তু এরা তো সাধারণ শ্রমিক, এদেরটা তো সাধারণভাবেই দেখা হবে, বিশেষভাবে দেখার সুযোগ নাই। এদের মামলাটার বিষয়টা একটু আগে সারা হোসেন বললেন যে মামলার দীর্ঘসূত্রিতা 1 বছরও বিচার হচ্ছে না। এখানে ওই একই কথা বলা হবে, যেটা ফাস্ট ট্র্যাকে ওঠার সুযোগ নাই। এখানে তো আজকে দেখবেন ইদানিংকালে ফাস্ট ট্র্যাকে উঠে বিশিষ্ট ব্যক্তিরা তাদের মামলাগুলো খুব দ্রুত হয়ে যায়, যারা ক্ষমতায় থাকে তাদের মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষের মামলার কোনো খবর নেই। এটা দুঃখজনক। এবং সবচেয়ে হলো এই জায়গাটা তো অনেক গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল যে তো 1-2 মানুষের মৃত্যুবরণ না, এটা হাজার মানুষের উপরে বেশি মৃত্যুবরণ। অতএব সেই জায়গায় যে মামলাগুলো আছে সেগুলো কিন্তু দ্রুত বিচার করে অন্তত একটা নিশ্চিত বিচারের জায়গাটা যদি নিশ্চিত করা যায়, তাহলে মানুষের মনে একটা শান্তি আসবে। আর সবচেয়ে হলো যে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন
তাদের অবশ্য অর্থনৈতিক এই যে ক্ষতিপূরণ নিয়ে এটা কিন্তু হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, এবং সেখানেও আপনার অর্থের সীমা নির্ধারণ করা বা কত পরিমাণ পাবে এটা কিন্তু একটা কমিটি করে হাইকোর্টের হস্তক্ষেপে হয়েছে এখানে। এবং যদিও দুই একজনে বলছেন, অনেকে বলছেন অনেকে অনেক কিছু পান নাই, কিন্তু অনেকে কিন্তু আবার পেয়েছেন, অনেক লোকই কিন্তু অনেক ক্ষতিপূরণ পেয়েছেন, সেটা সামর্থ্য অনুযায়ী যেটা হোক, যেটা তো আদালতের সিদ্ধান্তের মাধ্যমে এসছে। তো আমি মনে করি যে এই ঘটনাটাকে একটা ইনস্ট্যান্স হিসেবে বিবেচনা করে, যদিও এটার একটা পজিটিভ দিক আমরা পরবর্তীকালে পেয়েছি, এই দুর্ঘটনার পরে কিন্তু গার্মেন্টস সেক্টরে যে নিরাপত্তা শ্রমিকদের, সেটা কিন্তু নিশ্চয়ই আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণেই কিন্তু সেই নিরাপত্তাগুলো অনেকটা বৃদ্ধি পেয়েছে। এরপরে কিন্তু আপনি এইভাবে দেখেন নাই যে ওই ভবনগুলো ওইরকম আপনার ধসে পড়েছে, কারণ ওইটা যদি না হতো বা ওইরকম যদি নিরাপত্তা নিশ্চিত করা না হতো, কেয়ার না করা হতো, আন্তর্জাতিক চাপ না আসতো, তাহলে কিন্তু এরকম ভবন আরো পড়ার সম্ভাবনা ছিল। অতএব সেই দিক থেকে এটা একটা ইনস্ট্যান্স হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতের জন্য আমাদের একটা পাথেও হয়েছে। কিন্তু হলেও একটা ব্যাপার জানতে চাই যে ভয়াবহ এই ভবন ধসে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকার কি করতে পারে বা সরকারের করণীয় কিছু আছে কিনা? না, সরকারের তো করণীয় আছে বলতে, যে মামলাগুলো হয়েছে সেগুলো তো আপনার এই মামলাগুলো তো সরকারের পক্ষ থেকেই করা হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে যে মামলাগুলো করা হয় সেখানে তো ব্যক্তিগতভাবে আপনার আমাদের কোনো দায় থাকে না, মামলাগুলো সরকারকেই পরিচালনা করতে হয়, অর্থাৎ সরকারের আইনজীবীরাই করবেন। কিন্তু ওই যে বললাম যে এখানে তো ওই বিশিষ্ট কোনো ক্ষমতাসীন ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিরা নাই, যার ফলে সরকারের আইনজীবীরা হয়তো ওইটা ওইভাবে দেখেন না, কারণ এটা তো সাধারণ শ্রমিক, এদের ব্যাপারে তাদের দেখার সময় কোথায়? যদি সেটি না হতো তাহলে কেন প্রশ্ন আসবে আজকে যে 12 বছরে কেন মামলাগুলোর সমাধান প্রাইমারি স্টেজ হচ্ছে না? যদিও আপনার রানা প্লাজার যে মালিক ছিল তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, সেই মামলাটা কিন্তু সাজা হয়েছে, সেই মামলা সাজা হয়েছে এবং সেই মামলার সাজার প্রেক্ষিতে তাকে হাইকোর্ট জামিন দিয়েছিল, যেটা পরবর্তীকালে আপিল বিভাগে আবার স্থগিত হয়েছে। কারণ এখানে শুধু সাজার পরিমাণটাই ইম্পর্টেন্ট না, হয়তো কোর্ট এটা বিবেচনা করছে যে ঘটনার যে ব্যক্তি, অর্থাৎ ঘটনার যে গুরুত্ব, সেই বিবেচনা হয়তো তার জামিনটা হয়নি এখন, কিন্তু ওইটারই একমাত্র বিচার হয়েছে। কিন্তু অন্য মামলাগুলোর বিচার না হওয়ার প্রেক্ষিতে আমি মনে করি যে সরকারের ব্যর্থতা আছে এবং সরকারের আইনজীবীদের বিশেষ করে, কারণ সরকার তো সবসময় সবকিছু ফিল্ড লেভেলে মনিটরিং করার সুযোগ থাকে না, তারা অন্য চিন্তায় থাকে, অন্য কাজে থাকে। কিন্তু যারা সংশ্লিষ্ট আইনজীবী আছেন তারা যদি এখানে একটু এফোর্ট দিতেন, তারা যদি চাইতেন যে দ্রুতভাবে এই মামলাগুলো নিষ্পত্তি করা হোক, তো সেটা তো হওয়া সম্ভব ছিল। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, একটা ব্যাপার জানতে চাই, শ্রমিক সংগঠন যেগুলো আছে সেগুলো কি ধরনের ভূমিকা রাখতে পারে? আমরা শুধু ওই যে দিবস ঘিরে কার্যক্রম দেখি, এর বাইরে আমরা খুব একটা কার্যক্রম দেখি না। না, শ্রমিক সংগঠনগুলো বা যারা ভিকটিম যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজন, তাদের একটা ভূমিকা কিন্তু আছে। তারা যদি আপনার এই দাবিগুলো জোরালোভাবে সরকারের কাছে যায় এবং যারা বিশেষ করে আইনজীবী আছে তাদের কাছে যদি তারা পার্চু করে যে আমাদের মামলাগুলো আপনারা করছেন না কেন, তাহলে কিন্তু একটা তাড়া হয়, তাদের উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়। অর্থাৎ চাপ সৃষ্টি ছাড়া তো বাংলাদেশে কিছু হচ্ছে না এখন, এটি হলো বড় সমস্যা। আপনি মামলা বলেন, আপনি দেখেন কোনো একটা মামলা নিয়ে যদি আপনার খুব মিডিয়ায় আপনারা হইচই শুরু করেন, আইনও পরিবর্তন হয়ে যায়, আবার বিচারও দ্রুত হওয়ার জন্য ব্যবস্থা হয়ে যায় এবং বিচার ফাস্ট ট্র্যাকে উঠে বিচার হয়েও যায়। কিন্তু যাদের ব্যাপারে বা যে সমস্ত মামলার ব্যাপারে খুব হইচই হয় না, তেমন কোনো প্রতিবাদ নাই, চাপ নাই, সেগুলোর ব্যাপারে হওয়ার খুব আপনার ইনস্ট্যান্স খুব কম, কারণ এমনিতে তো মামলার জট অনেক প্রচুর রয়েছে। যারা ফাস্ট ট্র্যাকে যেতে পারে তাদের মামলাগুলো তাড়াতাড়ি হয়। এই ক্ষেত্রে আমি মনে করি শ্রমিক লেভেলে শ্রমিক যারা আছেন, শ্রমিক নেতৃত্ব যারা আছেন, তারা যদি সরকার, বিশেষ করে সরকারের লিগাল ডিপার্টমেন্ট যারা নাকি মামলাগুলো পরিচালনা করছেন, তাদের উপরে যদি তারা একটু চাপ সৃষ্টি করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো একটা ভালো রেজাল্ট আসতে পারে, যে মামলা দ্রুত বিচারের ক্ষেত্রে তারা একটু পদক্ষেপ নিবে। জি, জনাব মঞ্জুর মোর্শেদ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।